আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। শঙ্কুর শেপটা এরকম হবে, ঠিক আছে। তার ভূমি থাকবে। এবার ভূমি অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে ভূমি থাকে না, কিন্তু যাই হোক, একটা যেহেতু এর একটা শেপ থাকে এবং যেহেতু আমরা এটাকে বৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কু বলছি, আমরা সবসময় ধরে নেব যে এই ভূমিটা হবে সবসময় বৃত্তাকার, ঠিক আছে। এবারে এটা ঢাকা থাক বা না থাক, মানে শঙ্কুর ভূমি থাক বা না থাক, শঙ্কুর ভূমি কিন্তু একটা শেপ আছে, সেই শেপটা হচ্ছে বৃত্তাকার। তার মানে এই বৃত্তাকার শেপের কি হবে, বৃত্তাকার শেপের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বা ব্যাস থাকবে, ঠিক আছে, যেটা দিয়ে ওই ওর ভূমিটা কতটা কতটা চওড়া আর কি, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, ভূমির আচ্ছা শঙ্কুর আর কি থাকবে, শঙ্কুর একটা নির্দিষ্ট হাইট থাকবে, এরকম তো জিনিসটা থাকবে না, ভূমিটা একদম শঙ্কুর একটা নির্দিষ্ট হাইট থাকবে, মানে শঙ্কুটা কতটা উঁচু বা কতটা লম্বা, ঠিক আছে, এটা শঙ্কুর একটা নির্দিষ্ট হাইট থাকবে। আরেকটা কি থাকবে, এই দুটো জিনিস থেকে এই ভূমির ব্যাসার্ধ, মানে ভূমিটা কতটা কতটা বড় আর উচ্চতাটা কতটা বেশি, তার উপর বেস করে কিন্তু আমরা শঙ্কুর আয়তন, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইত্যাদি বার করতে পারি। শঙ্কুর আয়তনটা কি, শঙ্কুর আয়তন মানে এর ভেতরে কতটা জায়গা রয়েছে, ঠিক আছে, শঙ্কুর ভেতরে কতটা জায়গা রয়েছে সেটাই হচ্ছে শঙ্কুর আয়তন। মানে এই মুহূর্তে এর ভেতরে কিছু নেই, তার মানে বাতাস আছে। তার মানে আমি যদি প্রশ্ন করি যে এই শঙ্কুটার ভেতরে কতটা বাতাস রয়েছে, তাহলে আমাকে কি জানতে হবে, আমাকে আগে এর এই ভূমির ব্যাসার্ধ জানতে হবে আর এর উচ্চতাটা জানতে হবে, ঠিক আছে। আবার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কাকে বলে, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এই যে এই যে শঙ্কুর চারপাশটা, এই শঙ্কুর চারপাশটাকে বলা হয় শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। শঙ্কুটা যে ঘুরছে, এই যে চারপাশটা রয়েছে, এই চারপাশটাকে বলা হয় শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কখন বলে, যখন এমন এক ধরনের শঙ্কু রয়েছে, শেপ রয়েছে শঙ্কুর আকৃতির, যার নাকি ভূমিটাও ঢাকা, তখন কি করব, তখন যেহেতু ভূমিটা ফাঁকা নেই, ভূমিটার মধ্যে একটা মানে একটা তল থাকে, তখন আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বলবো। সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই ভূমির ক্ষেত্রফল মিলে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবং এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের মাস্ট যেটা জানতেই হবে সেটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ বা ব্যাস, ব্যাস জানলে ব্যাসকে হাফ করলে আমরা ব্যাসার্ধ পাবো, আমরা জানি। আর একটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। তেমনি ভাবে ঠিক উল্টোটা, আমাকে যদি এর আয়তন বা পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দেওয়া থাকে বা সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেওয়া থাকে আর একটা উচ্চতা কিছু বলে দেওয়া থাকে, তাহলে আমি ইজিলি তার ব্যাসার্ধ বার করতে পারবো। আবার আয়তন বলা রয়েছে আর তার সাথে ব্যাসার্ধ বলা রয়েছে, ভূমির ব্যাসার্ধ বলা রয়েছে, তাহলে উচ্চতাটা বার করতে পারবো, ঠিক আছে। তাহলে এদের মধ্যে যে রিলেশনশিপসগুলো রয়েছে সেগুলো আগে আমাদের জানতে হবে, যে এদের ভূমির ব্যাসার্ধের সাথে আর এর উচ্চতার সাথে এর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এর সম্পর্কটা কি, এই সম্পর্কগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এবার একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লম্ব বৃত্তাকার কথাটা বলার মানে কি। লম্ব বৃত্তাকার কথাটা বলার মানে হচ্ছে যে এই যে শঙ্কুটা থাকবে, এই শঙ্কুটা এইরকম হবে, শঙ্কুটা এইরকম হবে না। এই শঙ্কু আর এই শঙ্কুর মধ্যে কি পার্থক্য, এটাও তো একটা শঙ্কু, ঠিক আছে। এই শঙ্কুটা আর এই শঙ্কুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এর আমি যদি কি বলে, এই শঙ্কুর যে একটা শঙ্কুর যে মাথাটা রয়েছে, এটার সাথে আমি যদি এর ভূমির যে কেন্দ্র, ভূমিটা তো বৃত্তাকার, যার জন্য এটাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলা হচ্ছে, আগেই বলেছিলাম। এই বৃত্তাকার বৃত্তের যে কেন্দ্র সেটার সাথে শঙ্কুর যে মাথাটা, সেটাকে যদি কানেক্ট করি, তাহলে যে লাইনটা পাবো সেটা এই বৃত্তের উপর লম্ব হবে। এখানে কিন্তু সেটা হচ্ছে না, এখানে কি হবে, এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল করে রয়েছে,
এটা কত অ্যাঙ্গেল, এটা 70 ডিগ্রি বা কিছু একটা অ্যাঙ্গেল হবে, যাই হোক, কিন্তু এখানে 90 ডিগ্রি, সেই জন্য আমরা এটাকে সবসময় লম্ব বৃত্তাকার শঙ্কু বলে থাকি। মানে আমরা এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করব তার মধ্যে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব, যেখানে কিনা এই কোণটা হবে 90 ডিগ্রি। এবারে এই কোণটা 90 ডিগ্রি হওয়ার সাথে সাথে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এইখানে আমি যদি এই ব্যাসার্ধটাকে আমি যদি এঁকে ফেলি, তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তার মানে একটা শঙ্কুর ভেতরে কিন্তু এরকম সমকোণী ত্রিভুজ অনেকগুলো রয়েছে। অনেকগুলো কেন? এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি যদি এদিকে আঁকি তাহলে সেটাও একটা সমকোণী ত্রিভুজ হবে। আমি যদি এদিকে আঁকি তাহলে সেটাও একটা সমকোণী ত্রিভুজ হবে। আমি যদি উল্টে বলি তাহলে কি, আমি যদি একটা সমকোণী ত্রিভুজকে আস্তে আস্তে ঘোরাতে থাকি তাহলে ওই সমকোণী ত্রিভুজটা কিন্তু আসলে একটা শঙ্কু তৈরি করবে। কি বললাম কথাটা? আমি যদি একটা এরকম সমকোণী ত্রিভুজ নিয়ে সমকোণী ত্রিভুজটাকে আস্তে আস্তে ওর বেসটাকে এক জায়গায় রেখে সমকোণী ত্রিভুজটার মাথাটা ধরে সমকোণী ত্রিভুজটাকে ঘোরাতে থাকি, তাহলে আস্তে আস্তে ও রোটেট করবে আর ও কিন্তু একটা শঙ্কু তৈরি করবে। এবং এই শঙ্কুটাও কিন্তু একটা, খুবই বাজে হলো আঁকাটা, যাই হোক, এই শঙ্কুটাও কিন্তু একটা সমকোণী এই লম্ব বৃত্তাকার শঙ্কু হবে। তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর মধ্যে লম্ব বৃত্তাকার শঙ্কুটাকে এরকমভাবে যদি আমি ছেদ করি তাহলে অনেকগুলো সমকোণী ত্রিভুজ পাবো। আবার উল্টে বললে একটা সমকোণী ত্রিভুজকে আমি যদি ওর মাথাটা ধরে ঘোরাতে থাকি তাহলে কিন্তু একটা লম্ব বৃত্তাকার শঙ্কু পাবো। ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখা যাক যে এর সমকোণী ত্রিভুজের রেডিয়াসের সাথে মানে ভূমির ব্যাসার্ধের সঙ্গে এর আয়তন বা পার্শ্বতলের ক্ষেত্রফলে কি সম্পর্ক। আমি যদি ধরে নিই যে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু রয়েছে, যে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, রেডিয়াস সেই জন্য আর উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তার আয়তন বা এর ভেতরে কতটা বাতাস আছে বা এর ভেতরে কতটা জিনিস রাখা যায়, ঝালমুড়ি হলে কতটা ঝালমুড়ি রাখা, ঝালমুড়ির ঠোঙা হলে কতটা ঝালমুড়ি রাখা যায়, এটসেট্রা, সেটা হচ্ছে এর আয়তনের ফর্মুলাটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, পাই আর স্কোয়ার এইচটা একটা চেনা চেনা লাগছে। পাই আর স্কোয়ার এইচটা আমরা কোথায় পড়েছি? চোঙের আয়তনে পড়েছি। তাহলে এটা ঠিক কি হচ্ছে, এই চোঙটা হচ্ছে একটা মানে সরি, শঙ্কুর আয়তনটা হচ্ছে একটা চোঙের আয়তনের ঠিক মানে 1/3। কেন সেটা হচ্ছে, আমি যদি একটা চোঙ আঁকি, সেই চোঙটাকে আমি যদি এভাবে ভাগ করি তাহলে চোঙের মধ্যে আমি কিন্তু 3টে শঙ্কু পাচ্ছি, 1 2 3। ঠিক আছে? তার মানে এটাকে যদি আমি এটা থেকে এখানে যদি আমি একটা চোঙ আঁকতাম, সেই চোঙের ভূমির ব্যাসার্ধ যদি আর হতো আর উচ্চতা যদি এইচ হতো, তাহলে সেই চোঙের যা আয়তন হতো তার 1/3 আয়তন হচ্ছে এই শঙ্কুর আয়তন। ঠিক আছে? এবারে দেখা যাক যে, আচ্ছা, এইখানে উচ্চতাটা এইখানে লেখা উচিত, কেন একটু বাদেই বলছি। কারণ এই যে লাইনটা, এটাকে বলা হয় শঙ্কুর তির্যক উচ্চতা, যেটাকে এল দিয়ে চিহ্নিত করা হয়। আচ্ছা, এলটা আসলে কি দেখা যাক। এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের এটা ভূমি, এটা উচ্চতা, আর এটা কি? এটা অতিভুজ। তাহলে এল ইকুয়াল টু কত? তির্যক উচ্চতা ইকুয়াল টু অফকোর্স কি হবে? √h² প্লাস r² বা r² প্লাস h²। সেইখান থেকে আমি পাবো হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে পাই আর এল। ঠিক আছে? পায়ের মান তো আমরা সবাই জানি, পাই বারবার ব্যবহার হচ্ছে, 22/7। আচ্ছা, এবার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলটা কখন ইম্পর্টেন্ট কি বলেছিলাম? যখন হচ্ছে শঙ্কুর ভূমি আছে, ভূমি বলতে কিছু আছে, মানে ঝালমুড়ির ঠোঙা নয় ওটা, ভূমি বলতে কিছু আছে, তখন সেটা হবে পার্শ্বতলের ক্ষেত্রফল
প্লাস ভূমির ক্ষেত্রফল। এবার ভূমিটা কি? ভূমি হচ্ছে একটা বৃত্ত, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি, তাহলে এটাকে আমি যদি পাই আর কমন নিই তাহলে এটা হবে এল প্লাস আর। এই হচ্ছে রিলেশনশিপস যেগুলো আমাদের মনে রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। আচ্ছা, এবার এই চ্যাপ্টারের 1 নম্বর অঙ্কটা ফার্স্টে করাচ্ছি। 1 নম্বর অঙ্কটা খুবই সহজ। বলেছে যে আমি একটা এরকম শঙ্কু তৈরি করেছি ওই কাগজ দিয়ে বা যাই হোক, যার তির্যক উচ্চতা বলে দিয়েছে 24 সেন্টিমিটার। তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার, আর যে ভূমিটা রয়েছে, একটা ভূমি রয়েছে, ঠিক আছে, এমন শঙ্কু তৈরি করেছে যার ভূমি আছে, তাহলে তার ব্যাসার্ধ বলে দিয়েছে হচ্ছে 15 সেন্টিমিটার। দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছে, পার্শ্বতল আর সমগ্রতল, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে আমি যেটা বলেছে সেটা আগে লিখব, যে তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 24 সেমি, আর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে 15, ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর ইকুয়াল টু 15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা যেন কি ছিল? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল পাই আর এল। আচ্ছা, পাই আর এল, তাহলে সেখানে আমি পাই এর মানটা বসাবো 22/7, আর এর মান বসাবো 15, আর এল এর মান বসাবো 24। বাহ, সুন্দর কাটতে যাচ্ছে, কিছু দিই তো কাটাকুটি যাবে না, তাই তো? কিছু করার নেই। এবার তাহলে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 24 আর 15, যেটা 24 আর 15 গুণ করি 360, 22, তার মানে 720, 720, 2, 7, তাহলে 7920/7। এবার এটাকে একটুখানি ভাগ ঠাক করে যা আসবে তত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। ভাগ করে এদের পয়েন্টে আসবে অথবা ভগ্নাংশে আসবে, যেটাই আসবে সেটা করে লিখতে হবে, ঠিক আছে। এবারে 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। 3 নম্বরে বলছে যে আমি না একটা এরকম লম্ববৃত্তাকার বলছি, সমকোণী ত্রিভুজ একখানা তৈরি করেছে। সমকোণী ত্রিভুজ তৈরি করেছে যার ভূমি বলছে 15 সেন্টিমিটার আর উচ্চতাটা বলছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এইটাকে ওই যে বলেছিলাম যে সমকোণী ত্রিভুজকে ঘোরালে কি পাওয়া যায়? একটা লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যায়, তাই তো। এটাকে ওইভাবে ঘুরিয়েছে, ঘোরানোর ফলে ও একটা লম্ববৃত্তাকার শঙ্কু পেয়েছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কি পেয়েছে? বেসিক্যালি একটা এমন একটা লম্ববৃত্তাকার শঙ্কু ও পেয়েছে যার উচ্চতাটা 20 সেন্টিমিটার, সব তো ফ্রেমের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেমি, মানে এইচ ইকুয়াল টু 20 সেমি, আর এই ব্যাসার্ধটা পেয়েছে হচ্ছে 15 সেমি, ঠিক আছে। তাহলে এবারে প্রশ্নটা হচ্ছে পার্শ্বতল, সমগ্রতল, আয়তন। এবারে পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেখা যাক। প্রথমে আমি বার করবো পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে কি লাগবে? আমার তির্যক উচ্চতা লাগবে, তাই তো, এলটা লাগবে। তাহলে আগে যা যা দিয়েছি সেটা লিখে নিই। সমকোণী ত্রিভুজ তথা মানে বা আর কি তৈরি হওয়া লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 20 সেমি ও ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ কথাটা না সবসময় লিখতে হবে, ভূমির ব্যাসার্ধ পার্টিকুলারলি, ঠিক আছে। কখনো যদি আমি স্কিপ করে যাই, তোরা সবসময় মনে রাখবি যে ভূমির ব্যাসার্ধ কথাটা লিখতে হবে, কারণ ব্যাসার্ধ অনেক জায়গারই হতে পারে, এখানকার ব্যাসার্ধ হতে পারে, এখানকার ব্যাসার্ধ হতে পারে, ঠিক আছে।
তাহলে ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 15 সেমি। আগের অঙ্কটায় ভূমির ব্যাসার্ধ লিখেছিলাম, কে জানে। যাই হোক, এবারে যেটা তৈরি হলো তার এবার পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, তার আগে তির্যক উচ্চতা। সুতরাং শঙ্কুর তির্যক উচ্চতা ইকুয়াল টু এল ইকুয়াল টু √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে হচ্ছে 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। এটা তো 400 আর এটা 225। এগুলো স্কোয়ার করতে করতে মোটামুটি আমাদের ইয়ে হয়ে গেছে, তাই তো? তাহলে 400 আর 225 হয় হচ্ছে 625, আর 625-এর বর্গমূল হয় 25 সেন্টিমিটার। ঠিক আছে, এই 2-4 পিস বর্গ আর বর্গমূলগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি নামানোর জন্য অঙ্কগুলো। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 25 সেন্টিমিটার বেরিয়ে গেল। এইবারে আমার ইজিলি বেরিয়ে যাবে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে পাই আর এল, তাই তো? তাহলে 22/7 ইন্টু 15 ইন্টু 25। সহজে আর বেরোচ্ছে, সব জায়গায় একটুখানি গুণ ভাগ যাই হোক করতেই হবে আমাকে। সেই 22 আর 15, আর এটা হচ্ছে 22, তাহলে 330, আবার 330 আর 25-কে গুণ করতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে 66, তাহলে 5, 8, তাহলে 8250/7। 8250/7, আমি আর ভাগ করব না, ঠিক আছে? 8250/7 এত বর্গ সেন্টিমিটার। এটা বেরোলো পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে গেলে কি করব? এটার সাথে কাকে যোগ করব সমগ্র তলের ক্ষেত্রফলে? ভূমির ক্ষেত্রফলটা, তাই তো? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে এই যে একটা জঘন্য বেরিয়েছে সেটা প্লাস ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত? 22/7 ইন্টু 15 গুণ 15, আবার একটা জঘন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে 8250টা তো হয়ে গেছে। এটা কত বলো? 22 গুণ 15। ও, আবার আমি দুধাপে করছিলাম। 15 দুগুণে 30, 330, তাহলে 330 গুণ আবার 15, 1650, তাহলে 5, 18,150/7। এত বেশি? এত বেশি তো হওয়ার কথা না। কি করলাম ভুল? নাকি আগেরটাই ভুল করেছি? 22, 330 আর 15, ওটা কত আসলো? 3 15 45, 4 3 15 45 আর 4 4950। আর এটা কত আসলো? আচ্ছা, আগেরটা 8250, আমি এখানে 0 মিস করেছি, সেই জন্য এখানে ঝামেলা। আচ্ছা, এখানে 330 আর 15-তে 3 15 45, 4 3 15 45 আর 4 হচ্ছে 49, তাহলে 49500/7, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কত হবে টোটাল? 0, 9 11 12, 1
8 আর 4 12 আর 1 13, 7 কোথায় চলে গেল, যাই হোক এত। এবারে এটাকে হচ্ছে আমাকে আচ্ছা, এবার এটাকে আমি যদি ভাঙাই আর কি, কত বর্গ সেন্টিমিটার, যাই হোক কিছু একটা হবে, ভগ্নাংশে আসলো বা কিছু একটা। 7 এতে যাবে নাকি, 7 আর 6 13, 62, না এটা তো যাবে না, অ্যাজ এক্সপেক্টেড। আচ্ছা, এবারে সমগ্র তলের ক্ষেত্রফল বেরোলো আর পার্শ্ব তলের ক্ষেত্রফল বেরোলো। এইবার যেটা বেরোবে সেটা হচ্ছে আয়তন। ঠিক আছে, আয়তন তো সেই কি যেন ছিল ফর্মুলাটা, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ 20। যাক বাবা, এখানে একটু কাটাকুটি যাবে, কিছুই না, মনের সান্ত্বনা। এটা হচ্ছে 100, 1500, আর এদিকে হচ্ছে 22। 22 আর 15 করলে তো 330 আসলো, ঠিক আছে, আর এদিকে দুটো 0 ছিল, তাহলে এত বাই 7 এত। এটা কিন্তু আসবে ঘন সেন্টিমিটারে। আয়তন সবসময় ঘন সেন্টিমিটারে আর ক্ষেত্রফল সবসময় বর্গ সেন্টিমিটারে। ঠিক আছে, মানে মিটারে থাকলে সেটা বর্গ মিটারে আসবে, মানে মোট কথা আয়তন হচ্ছে ঘনতে, ঘন এককে, আর ক্ষেত্রফল হচ্ছে বর্গ এককে। আচ্ছা, 6 নম্বর অঙ্কটাতে বলেছে যে একটা তাঁবু আর কি খাটানো হচ্ছে। তাঁবু বলতেই প্রথমে মনে পড়বে কি, যে তাঁবু বলতে তাঁবুর যে নিচটা সেটা কিন্তু ফাঁকা থাকে। ঠিক আছে, তাই তাঁবুর সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কিছু হবে না অ্যাজ সাচ। তাহলে তাঁবু টাঙাতে টোটাল 77 বর্গমিটার ত্রিপল লাগে। তাহলে সেটা লিখি যে তাঁবু টানাতে ত্রিপল লাগে 77 বর্গমিটার। আচ্ছা, এই 77 বর্গমিটার ত্রিপল নিশ্চয়ই এই পোর্শনটার মধ্যে রয়েছে, মানে বেসিক্যালি কি, এর যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটাই হচ্ছে 77 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এবার কি, ভূমিতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। ভূমিতলের ক্ষেত্রফল জানতে গেলে আমি আগেই বলেছি যে ভূমিতল থাকুক, মানে ভূমি থাকুক বা ফাঁকা থাকুক, এর যেহেতু একটা শেপ আছে বৃত্তাকার, তার একটা ব্যাসার্ধ তো থাকবেই। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল জানতে গেলে আমার ভূমি ব্যাসার্ধটা জানতে হবে। ঠিক আছে, এবার এখানে আমার কিছুই বলা নেই, শুধু বলা আছে কতটা ত্রিপল লাগবে। তাহলে আমি ধরে নিই যে মনে করি ও না, একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা বলে দিয়েছে 7 মিটার। মনে করি তাঁবুর ভূমিতলের ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার ধরবো নিশ্চয়ই, যেহেতু সবকিছু মিটারে রয়েছে। হ্যাঁ, আর সেন্টিমিটারে বলে সে যে কত ছোট তাঁবু হবে তাতে তো কেউ থাকতেও পারবে না। যাই হোক, এইবারে তাঁবুতে তাহলে প্রশ্নানুসারে কি আছে, প্রশ্নানুসারে আছে পাই আর এল, তির্যক উচ্চতার ফর্মুলা পাই আর এল বলে দিয়েছে 77 বর্গমিটার। যেখানে পাই এর মান আমি জানি, এল এর মান আমি জানি, আর এর মান বার করবো। তার মানে আর ইকুয়াল টু হবে 77 বাই পাই ইন্টু এল। ঠিক আছে, আর ইকুয়াল টু 77 বাই 22/7, সেই 7টা নিশ্চয়ই উপরে চলে যাবে। ঠিক আছে, আর এল হচ্ছে কত, এল বলে দিয়েছি 7 মিটার। যাক বাবা, একটু কাটাকুটি করার মতো কিছু দিয়েছে। 11 দুগুণে 22, 7, 7 7 কেটে গেল, তাহলে 7/2। তাহলে আর ইকুয়াল টু বেরোচ্ছে কত, 7/2। 7/2 কে কাটা পয়েন্টে নিলে 3.5 মিটার। বা এটাকে আমি 7/2 মিটারই রেখে দেবো, কেন কি আমাকে তো ব্যাসার্ধ জানতে চাইনি, আমার কাছে জানতে চেয়েছে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। যখনই আমাকে ভূমিতলের ক্ষেত্রফল জাতীয় জানতে চাইবে তখন আমি রেডিয়াসটা ভগ্নাংশে রেখে দিলে সুবিধা। ঠিক আছে, সুতরাং তাঁবুর ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে
পাই আর স্কোয়ার মানে হচ্ছে 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2। এই অঙ্কটা আমার পছন্দ, কি সুন্দর কাটাকাটি হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, 11, তাহলে 77/2 মানে হচ্ছে 38 38.5 বর্গমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 38.5 বর্গমিটার, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্কটা হচ্ছে 8-এর। এখানে একটা নিরেট খেলনা তৈরি করা হয়েছে, কে তৈরি করেছে ভগবান জানে। নিরেট খেলনা তৈরি করা হয়েছে। নিরেট মানে কি, এর মধ্যে যা মানে কিছু একটা দিয়ে ভর্তি করা আছে, তাই তো। এবারে আলটিমেটলি প্রশ্নটা দেখে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটা একটা কাঠের খেলনা, শঙ্কু আকৃতির খেলনা, কারণ কত পরিমাণ কাঠ আছে সেটা জানতে চাইবে। এর ভেতরে কত পরিমাণ কাঠ আছে জানতে চাওয়া মানে কি, অ্যাকচুয়ালি খেলনার আয়তনটা জানতে চাইছে। এবারে বলে দিয়েছে যেটা হচ্ছে এর ব্যাসটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার। এই জিনিসগুলো কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাকে ব্যাস বলেছে না ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাস ধরে আমি যদি অঙ্কটা করে যাই পুরো ভুল হয়ে যাবে। আচ্ছা, এবার বলেছে বক্রতল, মানে এই বাইরেটা আর কি কালার করা হয়েছে, সেটা কালার করতে 429 টাকা লেগেছে। তাহলে আমি সেটা লিখি যে নিরেট খেলনার ভূমির ব্যাস ইকুয়াল টু 2r বলে লিখবো, ইকুয়াল টু 10 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, 10/2 মানে 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ তো আলটিমেটলি বার করতেই হবে, তাই জন্য বার করলাম। এবার হচ্ছে বক্রতল এত পালিশ করতে কত টাকা লেগেছে। আচ্ছা, খেলনার বক্রতলের তথা পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি করে বেরোবে। আচ্ছা, এইখানে একটা বিষয় যে এটা কিন্তু এটা দুটো তলই কিন্তু রয়েছে, যেহেতু নিরেট এর কিন্তু এই নিচের তলটাও রয়েছে, আবার পাশের তলটাও রয়েছে। এর বক্রতল বলতে আমি পার্শ্বতলটাকেই ধরছি, কারণ যেহেতু এটাকে আমি ঠিক বক্রতল বলতে পারবো না, এই তলটাকে বক্রতল বলা যায়, সেই জন্য আমি এটাকে বক্রতল হিসেবে ধরছি। যদি এটার আনসার না মেলে তাহলে আমাকে তোরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবি, সেক্ষেত্রে আমি সমগ্রতল ধরে অঙ্কটা আরেকবার করিয়ে ইয়ে করে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হচ্ছে, কি করে বেরোবে, টোটাল 429 টাকা খরচ হয়েছে, তাই তো। আর প্রতি বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হয় 2 টাকা 10 পয়সা। টোটাল 429 টাকা খরচ হয়েছে, আর প্রতি বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হয় 2 টাকা 10 পয়সা। তাহলে টোটাল খরচকে প্রতি বর্গ সেন্টিমিটারের খরচ দিয়ে যদি ভাগ করি তাহলেই টোটাল বক্রতল বেরিয়ে যাবে। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এইটাতে একটু সুবিধা করেছে কি, এই একটু কাটাকুটি যাবে আর কি। এটাকে লিখি আগে বর্গ সেন্টিমিটার, কাটাকুটি এটা 3 দিয়ে যাবে, এটা হচ্ছে 0.7, তাই তো। আর এটা হবে 3 14 42, এত, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই, এত। ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। এবার এটাকে তোরা ভগ্নাংশে বার করিস বা পয়েন্টে, যা ইচ্ছা করতে থাক। এবার খেলনার পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়েছে, যেটা চেয়েছে, তাই তো। এইবারে আমাকে চেয়েছে উচ্চতা 1, আর একটা হচ্ছে ঘন সেন্টিমিটার, কত ঘন সেন্টিমিটার কাঠ রয়েছে। তাহলে প্রথমে আমি ব্যাসার্ধ তো জানি, আমি
কত ঘন সেন্টিমিটার কাঠ রয়েছে এটা বার করতে গেলে আমার হচ্ছে পাই আর স্কোয়ার, আমার আর লাগবে আর এইচ লাগবে। তাহলে আগে আমার উচ্চতাটা বার করতে হবে। এবার আমি কি জানি, আমি জানি পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার প্রশ্নানুসারে কি লিখবো তাহলে? আচ্ছা, এখানে আমি তাহলে আর ভগ্নাংশে কিছু ভাঙাবো না, মানে তোরাও ভাঙাবি না, কারণ আমার তো এটা প্রশ্ন নেই, প্রশ্ন আছে এই উচ্চতা। উচ্চতা বার করতে গেলে আগে আমাকে তির্যক উচ্চতা বার করতে হবে। পাই আর এল ইকুয়াল টু 1430/7, তাহলে 22/7 ইন্টু আর বলেছে 5, এল ইকুয়াল টু হচ্ছে 1430/7। ঠিক আছে, 7 7 কেটে গেল, 11 দুগুণে 22, আর এটা 11 13, 130। ঠিক আছে, আর হচ্ছে 2 দিয়েও কাটা যায়, 5 দিয়ে কাটা যায়, যা ইচ্ছা। আচ্ছা, 5 দুগুণে 10, 10 দিয়ে কাটলাম, তাহলে 13। তাহলে এল ইকুয়াল টু বেরোলো হচ্ছে 13 সেমি তির্যক উচ্চতা। এবার এইখান থেকে আমি উচ্চতাটা বার করব। এই জাতীয় অঙ্কগুলোতে সবসময় না ছবিটা থাকলে, ছবিটা আঁকলে সুবিধা হয়, তাহলে আমি ঝট করে লিখে দেওয়া যায়। ঠিক আছে, সুতরাং উচ্চতা ইকুয়াল টু এইচ ইকুয়াল টু কি হবে, ছবিতেই পরিষ্কার আছে, এটা এল, এটা এইচ, এটা আর, তাহলে এটা কি হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো। তাহলে এল ইকুয়াল টু হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মানে 169 মাইনাস 25, 144, 2/144, মানে হচ্ছে 12 সেমি। তাহলে 12 সেমি হচ্ছে উচ্চতা। তাহলে এবার কি করব, এটা একটা উত্তর হয়ে গেল। আরেকটা হচ্ছে কাঠ লাগবে কত ঘন সেন্টিমিটার, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। 1/3 পাই এর জায়গায় 22/7, আর এর জায়গায় 5 × 5, এইচ এর জায়গায় 12। ঠিক আছে, এইবারে কিছুই কাটাকুটি যাবে না, অসাধারণ। ও একটা কাটাকুটি যাবে অতি কষ্টে, এই 4 5 20, 5 20 100, 100 2200, তাও ভালো দিয়েছে তুলনায়। কাঠ লাগবে এত ঘন সেমি, তাই তো। 4 5 20, 5 20 100, আর 100 22 গুণ 22, মানে 2200, 27 ঘন সেন্টিমিটার। দুটো আনসার বেরিয়ে গেল। তাহলে উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার, আর কাঠ লাগবে 2200/7 ঘন সেন্টিমিটার। এটাকে তোরা পয়েন্টে বা। আচ্ছা, 10 নম্বর অঙ্কটি বলা হয়েছে যে একটা তাঁবু খাটানো হবে, যে তাঁবুতে 11 জন থাকতে পারে। ঠিক আছে, তাহলে প্রত্যেক লোকের জন্য জায়গা প্রয়োজন হচ্ছে 4 বর্গমিটার, 4 বর্গমিটার। ঠিক আছে, এবং বাতাস প্রয়োজন হচ্ছে 20 ঘনমিটার। ঠিক আছে, এইরকম প্রত্যেক লোকে 4 বর্গমিটার জায়গা দরকার, বাতাস দরকার 20 ঘনমিটার। তাহলে এইরকম 11 জন লোককে নিয়ে, 11 জন লোকের জন্য যদি একটা তাঁবু খাটানো হয়, তাহলে তার উচ্চতাটা কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই 4 বর্গমিটার যে লোকগুলো বসে থাকবে, তারা তো নিশ্চয়ই এইখানে বসে থাকবে মেঝেতে। ঠিক আছে, তাহলে এটা বেসিক্যালি যে 4 বর্গমিটার জায়গা তার জন্য প্রত্যেক লোকের জন্য প্রয়োজন। তাহলে 11 জনের জন্য প্রয়োজন কত বর্গমিটার জায়গা, মিনিমাম 11 গুণ 4, মানে 44 বর্গমিটার জায়গা। এই জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি পাওয়া যাবে, তাঁবুর ভূমিতে, তাই তো। তার মানে বেসিক্যালি ভূমির ক্ষেত্রফলটা দরকার হচ্ছে 44 বর্গমিটার, এটাই হচ্ছে আসল কথা। তাহলে ভূমির ক্ষেত্রফল যদি 44 বর্গমিটার হয়, তাহলে সেখান থেকে আমি আর এর ভ্যালুটা পেয়ে যাব
তাই তো? তাহলে মনে করি 11 জনের জন্য তাঁবুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। সুতরাং প্রশ্নানুসারে কি আছে, পাই আর স্কোয়ার ইকুয়াল টু 44 বর্গ মিটার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 44 বাই আর মানে হচ্ছে 44 বাই পাই মানে হচ্ছে 22, আর 7 ওপরে চলে যাবে 2, তার মানে আর ইকুয়াল টু হচ্ছে √14 মিটার। 11 জনের জন্য তাঁবুতে মোট বাতাস প্রয়োজন কত? একজনের জন্য 20 ঘনমিটার, তাহলে 11 জনের জন্য হচ্ছে 220 ঘনমিটার। তার মানে এইটা হতে হবে তাঁবুর আয়তন, তাই তো? তাঁবুর ভিতরে যতটা মোট বাতাস 220 ঘনমিটার থাকতে হবে, তার মানে তাঁবুর আয়তন হতে হবে 220 ঘনমিটার। তাহলে প্রশ্নানুসারে কি হতে হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 220 ঘনমিটার। এইবার এইখানে আমি এইচ এর ভ্যালুটা বার করতে চাই। আমি এখানে আদার্স ভ্যালুগুলো বসিয়ে দিই। আর বেরিয়েছিল √14, সেটা আমাদের দরকারও নেই, কারণ আমাদের আর স্কোয়ার 14 বসালেই হবে, কাজ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 22, 10, ঠিক আছে, আর হচ্ছে 2, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 3 × 5 = 15 মিটার। তাহলে 11 জন থাকতে গেলে যে তাঁবুটা আমাদের তৈরি করতে হবে তার উচ্চতা হতে হবে 15 মিটার, ঠিক আছে।